Hello everyone. I hope all of you are doing well. আমরা আজকে আমাদের প্রেপোজিশনের যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটাই কন্টিনিউ করব। গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম অ্যাবাউট প্রেপোজিশনস, হোয়াট আর প্রেপোজিশনস এবং কিভাবে আমরা প্রেপোজিশনকে একটা সেন্টেন্সে কাজে লাগাতে পারি যে সেইগুলো দেখেছিলাম। তো গোয়িং ফরওয়ার্ড আজকে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে যে কত ধরনের প্রেপোজিশন হতে পারে, তার ইউজেস কি কি এটসেট্রা। সো লেটস বিগিন। আমরা গত ক্লাসে এইগুলো ডিসকাস করেছিলাম যে প্রেপোজিশন কাকে বলে এবং সেন্টেন্সের মধ্যে কোনগুলো হচ্ছে ছিল প্রেপোজিশন এবং সেইটার পরে আর কি আজকে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে যে প্রেপোজিশন কতটা ইম্পর্টেন্ট একটা সেন্টেন্সে সেইটা। তো লাইক আই সেড ইন মাই প্রিভিয়াস ক্লাসেস কি ভার্ব হচ্ছে আহ, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, যেটা ডিসাইড করে দেয় যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্ট কে। তার মানে ভার্বকে জিজ্ঞেস করলে জানা যাবে যে সেন্টেন্সে সাবজেক্ট কে এবং সেন্টেন্সে অবজেক্ট কে। বাট ইন কেস যদি একটা ভার্ব একটা অবজেক্ট নিতে সক্ষম না হয়, তাহলে সেই ক্ষেত্রে ভার্বকে হেল্প করার জন্য যাকে নিয়ে আসতে হয় সেটা হচ্ছে প্রেপোজিশন। তো প্রেপোজিশন খুব ইম্পর্টেন্ট, খুব পাওয়ারফুল একটা পার্ট অফ স্পিচ এবং ভার্বকে সে এড করে এবং কিছু ক্ষেত্রে সে এতটাই পাওয়ারফুল থাকে যে উইদাউট ইভেন হ্যাভিং আ ভার্ব অ্যারাউন্ড ইট ক্যান অলসো ব্রিং অ্যালং অ্যান অবজেক্ট। তার মানে ভার্বকে ছাড়াই কিন্তু একটা প্রেপোজিশন অনেক ক্ষেত্রে একটা অবজেক্টকে নিয়ে আসতে পারে। সো উই আর গোইং টু সি হাউ। তো একটা নোট আমরা এখানে দেখতে পাচ্ছি, বলছে যে sometimes a preposition can function without a verb. So that was what I was telling you কি কখনো কখনো একটা প্রেপোজিশন একটা ভার্ব ছাড়াও কাজ করতে পারে। কিরকম ভাবে? এবং সে কি করবে, তার প্রাইমারি কাজ হবে একটা সেন্টেন্সে, যেটা প্রাইমারি রোল অফ দ্য সেন্টেন্স হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে একটা অবজেক্টকে নিয়ে আসা। বিকজ একটা সেন্টেন্স শুধুমাত্র অনেক ক্ষেত্রে একটা সাবজেক্ট আর ভার্বকে নিয়ে কথা বলে গেল তাহলে হয়তো হলো না। সেই সম্পর্কে সেই কাজটা সম্পর্কে আরো কিছু বলতে হয়, একটা অবজেক্ট নিয়ে আসতে হয়। তো সেই ক্ষেত্রে তো প্রেপোজিশন দরকার হয়েই যায়। আবার আমরা দেখতে পাবো এখানে যে কিভাবে একটা ভার্ব ছাড়াই একটা প্রেপোজিশন অবজেক্টকে ইনভাইট করছে এবং সেই অবজেক্টটা কি হবে, সেই অবজেক্টটা অনেক ক্ষেত্রেই হবে, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হবে সেটা হচ্ছে একটা নাউন কিংবা একটা ফ্রেজ হতে পারে, একটা ক্লজও হতে পারে। তো আমরা এই ক্ষেত্রে দেখব যে নাউন বা প্রোনাউন হলে সেটা কিরকম হয় এবং যেই অবজেক্টটা এলো সেইটার সাথে প্রেপোজিশনটা কাকে কানেক্ট করছে। অলরাইট, যে ডেফিনেশনটা আমরা পড়েছিলাম আগের দিন তাতে বলা হয়েছিল যে একটা প্রেপোজিশন একটা নাউন বা প্রোনাউন অবজেক্টের আগে বসে এবং সেন্টেন্সের অন্য পার্টের সাথে সেইটাকে কানেক্ট করে। তার মানে যেই অবজেক্ট আমরা পাচ্ছি নাউন আর প্রোনাউন, সেটার সাথে আদার পার্ট অফ দ্য সেন্টেন্সে কোনো নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে ইত্যাদি, সেগুলোর সাথে তার একটা রিলেশনশিপ ক্রিয়েট করছে। এই ক্ষেত্রে আমরা কি দেখব, যে একটা প্রেপোজিশন আছে এবং সে ভার্ব ছাড়াই আছে, মানে ভার্বকে ছাড়াই সে একটা অবজেক্টের আগে বসেছে এবং সেই ভার্বটাকে, সেই নাউনটাকে বা সেই অবজেক্টটাকে, ধরে নিলাম নাউন বা প্রোনাউন যেটাই, সেটাকে কানেক্ট করছে আরেকটা নাউনের সাথে। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন এই নোটস এর মধ্যে। তো কি বলছে, সামটাইমস আ প্রেপোজিশন ক্যান ফাংশন উইদাউট আ ভার্ব অ্যান্ড জয়েন, নাম্বার ওয়ান, প্রথম কন্ডিশন, a noun or pronoun to another noun. ওকে, তাহলে যে অবজেক্ট নাউন বা প্রোনাউন আছে সেটার সাথে অন্য কোনো নাউনকে বা কোনো প্রোনাউনও হতে পারে ইন দিস কেস, সেটাকে কানেক্ট করছে বা সেটার সাথে রিলেট করছে। লেট আস সি হাউ। এই এক্সাম্পলে বলা আছে there is a cow in the field. ওকে, there is a cow in the field. এইখানে আমাদের প্রেপোজিশন হচ্ছে in. অলরাইট, দিস ইজ আওয়ার প্রেপোজিশন এবং তার অবজেক্ট কোনটা বোঝাই যাচ্ছে, এই দ্য ফিল্ডটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট। এটা একটা নাউন ধরে নিলাম, ফিল্ড আছে, তার সাথে একটা কমপ্লিমেন্ট করার জন্য একটা আর্টিকেল রয়েছে, ফাইন। বেসিক্যালি
ফিল্ডটা হচ্ছে আমাদের মুখ্য অবজেক্ট। আচ্ছা, এইবারে দেখা যাচ্ছে যে এই যে প্রেপোজিশনটা এসছে এর আগে কিন্তু কোনো ভার্ব নেই, এর আগে আছে আরেকটা নাউন, কাউ। ওকে, তো প্রেপোজিশন আছে তারপরে অবজেক্ট আছে, কিন্তু প্রেপোজিশন আগে আমরা ট্র্যাডিশনালি যেরকম ভাবে প্রেপোজিশন এতদিন অবধি দেখে এসেছি যে একটা ভার্ব ছিল, তারপরে প্রেপোজিশন এলো, তারপরে অবজেক্ট এলো, কিন্তু এই ক্ষেত্রে স্ট্রাকচারটা অন্যরকম। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেপোজিশনের আগে কিন্তু কোনো ভার্ব নেই, প্রেপোজিশনের আগে একটা নাউন রয়েছে। তাহলে বলা যেতেই পারে যে এই যে অবজেক্ট নাউনটা আছে তার সাথে প্রেপোজিশনটা এই আগের যে নাউনটা রয়েছে সেইটার একটা যোগ স্থাপন করছে বা একটা সম্পর্ক তৈরি করছে। কিরকম ভাবে, মানে ফিল্ডের সাথে কাউয়ের রিলেশন কি সেইটা ডিসাইড করে দিচ্ছে দিস প্রেপোজিশন অফ আস। অলরাইট, সো দিস ইজ হাউ আ প্রেপোজিশন ক্যান ফাংশন। আরেক রকম ভাবেও হতে পারে, সেটা হচ্ছে যেমন ডেফিনেশনটা আরো কি বলছে যে sometimes a preposition can function without a verb and join, second point, a noun pronoun to an adjective. তার মানে আগে আমরা পেলাম নাউনের সাথে নাউনকে জয়েন করেছিল, এই ক্ষেত্রে আমরা দেখব যে নাউন বা প্রোনাউন যেটা তার অবজেক্ট সেটার সাথে আগে কোনো একটা অ্যাডজেক্টিভ আছে সেটাকে প্রেপোজিশনটা কানেক্ট করছে, জয়েন করছে। কিরকম ভাবে, এক্সাম্পল হচ্ছে গড ইজ গুড টু মি। ওকে, God is good to me, এখানে আমাদের preposition হচ্ছে to, this is our preposition, alright। তার অবজেক্ট কি আছে, মি। দেখুন অবজেক্টিভ কেসে এই প্রোনাউনটা আছে, আপনারা যখন প্রোনাউনের চার্ট যেটা আমি প্রোনাউন চ্যাপ্টারে করিয়েছিলাম সেটা করে থাকবেন, তখন ওখানে একটা আমি চার্ট দিয়েছিলাম, সেখানে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেসে প্রোনাউন যত রকমের আছে তাদেরকে ক্যাটেগরাইজ করা হয়েছিল। সো ইফ ইউ রিকল, এই যে মি যেইটা সেটা ফার্স্ট পারসন যখন অবজেক্টিভ কেসে থাকে সেই প্রোনাউন হচ্ছে এটা, তার মানে মিটা এক্সক্লুসিভলি সব সময় অ্যাজ এন অবজেক্ট বসবে, ইট ক্যান নেভার বি ইউজড অ্যাজ আ সাবজেক্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের অবজেক্ট পেয়ে গেলাম একটা প্রোনাউন, তার সাথে এই যে টু প্রোনাউনটা, প্রেপোজিশনটা, সরি, এই প্রেপোজিশন টুটা কাকে কানেক্ট করছে, আগে একটা অ্যাডজেক্টিভ আছে, গুড। Good is an adjective, it is not a noun or a pronoun, this is an adjective, তো এটাকে কানেক্ট করছে। এবং এই ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু প্রেপোজিশনের সাথে কোনো ভার্ব নেই, সে একাই অপারেট করছে, সে নিজে নিজেই একটা অবজেক্ট নিয়ে দিল এবং অবজেক্টটাকে আগের একটা ওয়ার্ডের সাথে কানেক্ট করলো, ইনসিডেন্টালি সেটা সেই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অলরাইট, তাহলে মি আর গুড এই দুটোকে, এটা একটা প্রোনাউন আর এটা একটা অ্যাডজেক্টিভ যেটা এখানে বলা আছে, তো নাউন আর প্রোনাউন টু অ্যাডজেক্টিভ এই ক্ষেত্রে কিন্তু সেই যোগস্থাপনটা হলো। এরপরে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে আই এম ফন্ড অফ মিউজিক। ওকে, এখানে আমার প্রেপোজিশন হচ্ছে অফ। অলরাইট, প্রেপোজিশন অফ আছে এবং অবজেক্ট অফ প্রেপোজিশন কি, মিউজিক, দিস ইজ আ নাউন। অলরাইট, সো মিউজিক ইজ আ ডিসিপ্লিন অফ আর্ট অর আ ফর্ম অফ আর্ট, তো মিউজিকটা হচ্ছে একটা নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অলরাইট, আচ্ছা, এবারে এই মিউজিকের সাথে এই অফ যে প্রেপোজিশনটা সে কাকে জয়েন করছে, এই একটা ওয়ার্ড আছে ফন্ড। ওকে, দিস ইজ আ ওয়ার্ড কল্ড ফন্ড। ফন্ডের মানে কি, হিন্দিতে আমরা যেটাকে বলি প্যারি। ওকে, আমি ফন্ড দিয়ে একটা সেন্টেন্স দিচ্ছি, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন, বুঝেই যাবেন। এখানে যদি বুঝতে অসুবিধা হয় যে ফন্ড কোন পার্ট অফ স্পিচে বিলং করছে, আই এম গোইং টু গিভ ইউ আ সেন্টেন্স which is going to tell you কি এটা কোন পার্ট অফ স্পিচ হতে পারে। If I write, though it doesn't have anything to do with the preposition, I'm just trying to make you understand what kind of a part of speech this is. আমি যদি বলি I have fond memories of my childhood. I have fond memories of my childhood. এখানে মেমোরিজ কথাটার আগে ফন্ড ইউজ হয়েছে। মেমোরিজ নাউন বোঝাই যাচ্ছে, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন মেমোরিজ, এবং তার আগে বসানো হয়েছে ফন্ড। তার মানে কি ধরনের মেমোরি, ক্যাসি ইয়াদে, প্যারি ইয়াদে, আচ্ছি ইয়াদে। অলরাইট, তো এটা হচ্ছে
একটা adjective. This is an adjective. Okay, so this is an adjective. Here also this is an adjective, though the same word can function as different parts of speech. মানে সে এক একটা সেন্টেন্সে এক এক রকম রোল প্লে করে এবং কোথাও সে প্রোনাউন হয়ে যায়, প্রেপোজিশন হয়ে যায়, কোথাও সে আবার অ্যাডভার্ব হয়ে যায়। আবার the same word can be a verb also and a noun also, or maybe an adjective also at the same time. ডিপেন্ড করে যে সে তাকে কিভাবে কোথায় কাজে লাগানো হচ্ছে। তো এই দুটো ক্ষেত্রেই অ্যাডজেক্টিভটা হচ্ছে আমাদের ফন্ট, মানে ফন্টটা হচ্ছে ইন বোথ দ্য কেসে দি অ্যাডজেক্টিভ দ্যাট উই আর স্পিকিং অফ। তাহলে এখানেও একটা নাউনের সাথে অ্যাডজেক্টিভের যোগস্থাপন করলো এই প্রেপোজিশনটা which is off. All right, so this is the proof ki how powerful a preposition can be. এবং আমাদের যে general concept of having an object, presence of only that a verb can only bring along an object, একটা verb ই পারে একটা object কে নিয়ে আসতে, সেই কনসেপ্টটাকেও কিন্তু এখানে preposition অনেকটাই পাল্টে দিল। preposition এই ক্ষেত্রে অবজেক্টকে নিয়ে এসে, যার জন্য আমি আমার প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে এবার থেকে এখন আমরা যখন প্রেপোজিশন করব, তো যেই অবজেক্ট গুলো আসতে থাকবে আমরা কিন্তু সেগুলোকে অবজেক্ট অফ প্রেপোজিশনই বলবো, অবজেক্ট অফ ভার্ব হিসাবে দেখবো না। অলরাইট, আচ্ছা ওকে, এবারে আমরা দেখব যে যে স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স যেটা আমরা এতক্ষণ অবধি বা এতদিন অবধি যা যা আলোচনা করেছি তার থেকে একটু অন্যরকম ভাবেও কিন্তু একটা প্রেজেন্স অফ প্রেপোজিশন হতে পারে। তার মানে হচ্ছে আমরা যেই নর্মাল স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দেখেছিলাম কিরকম, যে একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, ভার্ব যদি ট্রানজিটিভ হয় তাহলে সে অবজেক্ট নিয়ে আসতে পারছে, কিন্তু ভার্ব যদি ইনট্রানজিটিভ হয় তাহলে সেই ভার্বের সাথে আমাকে একটা প্রেপোজিশন যোগ করতে হচ্ছে এবং তারপরে আসছে কি একটা অবজেক্ট। তো ইন এনি কেস সাবজেক্ট এলো, ভার্ব এলো, প্রেপোজিশন এলো, তারপরে অবজেক্ট এলো, তার মানে অবজেক্ট পরে এবং প্রেপোজিশন তার আগে, যেখান থেকে ডেফিনেশনটাই তৈরি হয়েছে প্রিপোজিশন, কি ইট সিটস ইন ফ্রন্ট অফ সামথিং। তো পজিশনটা কোনো কিছুর আগে, কিসের আগে বলাই ছিল ডেফিনেশনে, একটা নাউন বা প্রোনাউনের আগে, এবং নাউন বা প্রোনাউন মানে তো বোঝাই যাচ্ছে যে অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। কিন্তু ইন সাম কেসেস সেটা হয় না। কি হয়, অনেক ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে প্রেপোজিশন পরে বসে, অবজেক্টের উল্লেখটা আগে হয়ে যায়, সেরকমটাও হতে পারে ইন সার্টেন কেসেস, এক্সেপশনাল কেসেস। এগুলো এক্সেপশনস, এগুলো মনে রাখার জিনিস। আপনারা এই ধরনের সেন্টেন্স যদি কখনো পান তাহলে হয়তো বুঝতে পারবেন না যে কি হচ্ছে। আচ্ছা, একটা এটা দেখে তো মনে হচ্ছে প্রেপোজিশনের মতন, কিন্তু আরে এটা পরে বসে গেল, এর পরে তো কোনো অবজেক্ট এলো না। ব্যাপারটা এটাই হচ্ছে যে প্রেপোজিশনটা পরে বসেছে ঠিক আছে, তার অবজেক্টকে আগে প্লেস করে দেওয়া হয়েছে। তো দেখা যাক কিরকম এক্সাম্পলস হতে পারে। তার আগে আমরা ডেফিনেশনটা দেখে নিই। A preposition is usually placed before its object. This is the general definition of a preposition. Ki a preposition is usually placed before its object, but sometimes it follows it. কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশনাল ক্ষেত্রে সে অবজেক্টের পরেও বসতে পারে। এক্সাম্পল, দ্যাট ইজ দ্য বয় ব্র্যাকেটে হুম I was speaking of. That is the boy I was speaking of, এটাও বলা যেতে পারে। whom না বললেও চলে, এটা একটা রিলেটিভ প্রোনাউন। আমি যখন রিলেটিভ প্রোনাউন্স পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে ইউজ হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে ওমিট করাও যেতে পারে। যদি প্রয়োজন না হয় তাহলে বলার দরকার নেই। এক্ষেত্রে হুম যদি নাও বলি তাহলে সেন্টেন্সটা ঠিকই থাকবে এবং হুম বলার প্রয়োজনে নেই অ্যাকচুয়ালি। তাই আমি কি বলবো, দ্যাট ইজ দ্য বয় আই ওয়াজ স্পিকিং অফ। এই সেন্টেন্সের মধ্যে এই অফটা হচ্ছে আমাদের প্রেপোজিশন। ওকে, সো অফ ইজ আওয়ার প্রেপোজিশন ইন দিস কেস, এবং তার অবজেক্ট হচ্ছে দ্য বয়। আই ওয়াজ স্পিকিং অফ হুম, দ্য বয়। এই যে আমি হুমটা এনেছি সেটা এটা বোঝানোর জন্য বা এটা ক্লিয়ার করার জন্য যে এই অবজেক্টটা হচ্ছে বয়। ইফ ইউ রিমেম্বার, যখন আমরা ভার্বকে জিজ্ঞেস করেছিলাম সাবজেক্টকে, তখন প্রশ্ন করেছিলাম হু অ্যান্ড হোয়াট, আর যখন অবজেক্টের খোঁজ করেছিলাম ভার্বের কাছে তখন প্রশ্ন কি ছিল, হুম বা হোয়াট। যদি একটা অবজেক্ট নন লিভিং কিছু হয়, অ্যাবস্ট্রাক্ট কিছু হয়, মানে এনিথিং বাট আ পার্সন, তাহলে সে কিসের উত্তর দেবে, হোয়াট এর উত্তর দেবে।
আবার যদি একটা অবজেক্ট একটা মানুষ হয় যার উপরে কাজটা অ্যাপ্লাই করা হয়েছিল, তাহলে সে কিসের উত্তর দিয়েছিল? হুম। এই ক্ষেত্রে আমরা অবজেক্ট পাওয়ার জন্য কি প্রশ্ন করেছি এবং স্পেসিফিক্যালি প্রেপোজিশনকে প্রশ্ন করব। ইনফ্যাক্ট এই এই পুরো জিনিসটাকে প্রশ্ন করব। স্পিকিং অফ, দিস ইজ আ ফ্রেজাল ভার্ব। তার মানে একটা ইনট্রানজিটিভ ভার্ব ছিল স্পিকিং, সে একটা অবজেক্ট নিতে পারছিল না, তার সাথে একটা প্রেপোজিশনকে কানেক্ট করে দেওয়া হলো এবং এই দুটো মিলে হয়ে গেল আমাদের ফ্রেজাল ভার্ব। তাহলে এই পুরো জিনিসটাকে আমি প্রশ্ন করব, কি করব? হুম। আর উত্তর কি পাবো? বয়। ওকে, সো আই ওয়াজ স্পিকিং অফ হুম, এখানে আমার সাবজেক্ট হচ্ছে আই আর ওয়াজ স্পিকিং, ঠিক আছে, এটাকেও জুড়ে নিলাম। ঠিক আছে, এই ভার্বটা মেন ভার্ব, তার সাথে এটা একটা কমপ্লিমেন্টারি এসছে ধরে নিচ্ছি। তাহলে ওয়াজ স্পিকিং অফ হুম, was speaking of whom? The boy. So this is our object. Kintu if you see the structure, it is not like the regular structure of the sentence that we are used to seeing. আমরা এতদিন অবধি যা দেখেছি তার থেকে একেবারেই আলাদা। প্রথমে অবজেক্ট এসছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব অ্যান্ড প্রেপোজিশন কম্বিনেশন। Isn't it? So this is a little bit different. But আপনারা কনফিউজড হবে না। আপনারা যখনই ভার্বকে প্রশ্ন করবেন, ঠিক প্রশ্ন করলে ঠিক উত্তর পাবেন। এটা আমি আগেও বলেছি। সাবজেক্ট জানার জন্য যে স্পেসিফিক কোয়েশ্চেন আছে সেটা জিজ্ঞেস করতে হবে, তাহলে পেয়ে যাবো সাবজেক্ট। অবজেক্ট যদি থেকে থাকে সেটাও ভার্ব বা ভার্ব প্রেপোজিশন কম্বিনেশন যেটাই থাকে তাকে জিজ্ঞেস করতে হবে, তাহলে পেয়ে যাবো আমাদের অবজেক্ট, যেটা এই ক্ষেত্রে হলো। তাহলে আমি জিজ্ঞেস করলাম ভার্বকে, ওয়াজ স্পিকিং অফ হুম, কার কথা বলছিল? উত্তর পেলাম বয়। তাহলে এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। অলরাইট, তাহলে প্রেপোজিশন বসলো পরে। পরেরটা দেখা যাক। Here is the watch that you asked for. Here is the watch that you asked for. এই ক্ষেত্রেও একই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে। এখানে ফরটা হচ্ছে আমাদের প্রেপোজিশন, এখানে ফরটা হচ্ছে আমাদের প্রেপোজিশন এবং বেসিক্যালি এটা পার্ট অফ দ্য ফ্রেজাল ভার্ব, which is the phrasal verb asked, asked for. এটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব, তার মানে ভার্ব প্রেপোজিশন কম্বিনেশন একটা হয়েছে। আস্কটা একটা অবজেক্ট নিতে পারেনি, তাই প্রেপোজিশন বি কে আনা হয়েছে, অফ ফর কে আনা হয়েছে। তারপরে পুরো জিনিসটাকে এবার আমরা জিজ্ঞেস করব যে অবজেক্টটাকে। তাহলে আস্কড ফর কি প্রশ্ন করতে পারি? যদি মানুষ হয়ে থাকে তাহলে প্রশ্ন করব হুম, আর যদি অবজেক্ট হয়ে থাকে তাহলে প্রশ্ন করব হু, আর যেই উত্তর দেবে সেই হয়ে যাবে আমাদের অবজেক্ট। তো এক্ষেত্রে আমরা যদি প্রথমে প্রশ্ন করি হোয়াট, হুম, হুমের উত্তরে কি কিছু পাচ্ছি? আস্কড ফর হুম, নো আনসার। ওকে, এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে ইউটা কিন্তু হুমের উত্তর দিচ্ছে না, ইউটা কিন্তু হচ্ছে আমাদের সাবজেক্ট। ইউ আস্কড ফর হুম, ওকে, কিন্তু হুমের কোনো উত্তর পেলাম না, এখানে যা আছে সেটা হুমের উত্তর দেওয়ার মতন নেই কেউ, তাই আমরা প্রশ্নটা চেঞ্জ করে ফেলবো। আমরা জিজ্ঞেস করব আস্কড ফর হোয়াট। যখন জিজ্ঞেস করব আস্কড ফর হোয়াট, তখন আমরা উত্তর পাবো এইটা, দ্য ওয়াচ। ওকে, সো দিস ইজ গোয়িং টু বি আওয়ার অবজেক্ট। তাহলে একই ব্যাপার হলো, অবজেক্ট এলো, সাবজেক্ট এলো, পরে প্রেপোজিশন এলো। তো এরকমটাও হতে পারে। সিমিলারলি পরেরটাতেও তাই রয়েছে। হোয়াট আর ইউ লুকিং অ্যাট, লুকিং অ্যাট পুরোটা একটা ফ্রেজাল ভার্ব, তার মধ্যে প্রেপোজিশন হচ্ছে অ্যাটটা। ওকে, সো লুকিং অ্যাট হোয়াট, দিস ইজ দি অবজেক্ট। যখনই দেখবেন এরকম ধরনের সেন্টেন্স আছে যেটা শুরু হচ্ছে ওয়ার্ড দিয়ে একটা প্রশ্ন করছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেটাই অ্যাকচুয়ালি অবজেক্ট। অবজেক্টটা আগে এসছে, ইউটা হচ্ছে আমার সাবজেক্ট। ইউ আর লুকিং অ্যাট হোয়াট, সো ইউ ইজ বেসিক্যালি দ্য সাবজেক্ট। ওকে, আচ্ছা, পরেরটাও তাই। হোয়াট আর ইউ থিঙ্কিং অফ, এখানে অফটা হচ্ছে আমার প্রেপোজিশন, থিঙ্কিং অফ পুরো জিনিসটা একটা ফ্রেজাল ভার্ব। ওকে, এবং ইউটা সাবজেক্ট এবং জিজ্ঞেস করা হচ্ছে থিঙ্কিং অফ হোয়াট, তো হোয়াটটা হয়ে গেল আমার অবজেক্ট। ওকে, সো এরকম ভাবেও কিন্তু প্রেপোজিশন থাকতে পারে। আপনারা দেখে কখনো ঘাবড়ে যাবেন না যে প্রেপোজিশনটা পরে বসছে, এর অবজেক্ট কোথায় গেল, তাহলে কি এখানেই কোনো গন্ডগোল আছে? ইট কুড বি আ পসিবিলিটি কি এরকম একটা সেন্টেন্সের মধ্যে সেটা রয়েছে। সো দেয়ার ইজ নাথিং রং উইথ ইট, ইউ অনলি হ্যাভ টু আস্ক দ্য কারেক্ট কোয়েশ্চেন। আপনি সঠিক প্রশ্ন করে যদি সেটার উত্তরটা ঠিক পেয়ে যান,
মিলে যদি যায় যে এ সাবজেক্ট হলে এ অবজেক্ট হলে তাহলে ঠিক আছে, ইওর সেন্টেন্স ইজ ফাইন, নো প্রবলেম উইথ দ্যাট। ঠিক আছে, তাহলে এরকম একটা আমরা কন্ডিশন পেলাম। নেক্সট দেখা যাক, এরপরে কি বলছে। এবার আমরা আরেকটা নতুন জিনিসের সম্পর্কে জানতে পারছি। সেটা হচ্ছে যে এতদিন অবধি আমরা জেনেছিলাম যে একটা অবজেক্ট মানেই হচ্ছে একটা নাউন বা প্রোনাউন, ঠিক আছে। কিন্তু কিছুটা আমাদের ধারণা পাল্টালো। আমরা যখন নাউন নাউন কেস সম্পর্কে জানছিলাম, সেখান থেকেই তো সাবজেক্ট অবজেক্টের এই কনসেপ্ট গুলো আমরা শুরু করেছিলাম জানা। তো তখন আমরা এটা জেনেছিলাম যে ঠিক আছে, একটা সাবজেক্ট হচ্ছে একটা নাউন অথবা একটা প্রোনাউন। তারপরে ইভেন্চুয়ালি যখন আমরা আরো অনেক জিনিস এক্সপ্লোর করলাম, অন্য চ্যাপ্টার্স পড়লাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়লাম, তখন আমরা বাই দ্যাট টাইম উই কেম টু নো কি ইট কুড অলসো বি আ গ্রুপ অফ ওয়ার্ডস, ওকে, অর সামথিং এলস। কিন্তু যদি অন্য কিছুও হয়, তাকেও বিহেভ করতে হবে একটা নাউন আর প্রোনাউনের মতন, কেননা সেখান থেকেই সাবজেক্ট আর অবজেক্টের কনসেপ্টটা তৈরি হয়েছে, ইজন্ট ইট? যদি একটা নাউন বা প্রোনাউন সাবজেক্ট হয়ে গেল, একটা ধরুন একটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, নট আ নাউন প্রোনাউন, যদি সাবজেক্ট হয়ে যায়, তাহলেও তাকে যেমন সাবজেক্টের মতো করে নাউন প্রোনাউনের মতন করে বিহেভ করতে হয়, সেরকমই একটা অবজেক্ট নাউন প্রোনাউন নাও হতে পারে, একটা গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে, বা অন্য কোনো পার্ট অফ স্পিচ হতে পারে, তাহলেও কিন্তু তাকে একটা নাউন অবজেক্টের মতন করেই বিহেভ করতে হবে। কিন্তু যখন আমরা প্রেপোজিশন পড়ছি, তখন আমরা দেখতে পাবো যে এই যে পুরো জিনিসটা, এই কনসেপ্টটা একটু আলাদা হয়ে যাচ্ছে একটা ক্ষেত্রে এসে। সেটা হচ্ছে যে যখন আমরা একটা প্রেপোজিশনকে ইনভলভ করছি, তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা অ্যাডভার্ব অফ টাইম অর প্লেস, সেটাও কিন্তু অবজেক্ট হতে পারে। অ্যান্ড ইন দ্যাট কেস আমরা সেটাকে অবজেক্ট অফ দ্য প্রেপোজিশন বলেই কিন্তু মানব। ওকে, উই আর নট গোয়িং টু সি দ্যাট অ্যাজ আ অবজেক্ট অফ দ্য ভার্ব, কেননা প্রেপোজিশন সেরকমই এসছে যে সে একটা অ্যাডভার্ব অফ টাইম অর প্লেসকে অবজেক্ট বানাতে পেরেছে। তাহলে সেই ক্ষেত্রে আমার প্রশ্নটাও হয়তো একটু অন্য হয়ে যাবে। ওকে, এটার প্রশ্নটা একটু অন্য হয়ে যায়, যে অ্যাডভার্ব অফ টাইম যদি হয় তাহলে আমি জিজ্ঞেস করব ওয়েন, আর অ্যাডভার্ব অফ প্লেস যদি হয় তাহলে আমি জিজ্ঞেস করব ওয়্যার। কিন্তু কেন এদেরকে আমি অবজেক্ট বলবো, কেন এদেরকে আমি বলবো না জাস্ট এমনি নর্মালি তারা অ্যাডভার্ব? ঠিক আছে, তারা অ্যাডভার্বের ফাংশনই প্লে করছে, কিন্তু যেহেতু তারা প্রেপোজিশনটার পরে এসছে, তারা কিন্তু অবজেক্টের মতন বিহেভ করতেই পারে, তাদেরকে আমরা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বলতেই পারি। ওকে, তাহলে নোটটা কি আছে দেখা যাক। ইউজুয়ালি the object to a preposition is a noun or pronoun. All right, the object to a preposition is a noun or a pronoun. All right, sometimes it is an adverb of time or place, কিন্তু কোনো ক্ষেত্রে ওটা কি হয়ে যায়, একটা adverb of time or place হয়ে যেতে পারে, like I said. Okay, let us see how. যেমন এই সেন্টেন্সটা আছে, he must have reached by now. He must have reached by now, এটার মধ্যে হিটা সাবজেক্ট, এই মাস্ট হ্যাভ রিচড এই পুরো জিনিসটা আমার ভার্ব, একটা পুরো ক্লাস্টার অফ ভার্ব একসাথে আছে, এবং রিচড এই অবধি বললে হয়ে যেত। আমি যদি সেন্টেন্সটা এখানে শেষ করে দিতাম তাহলে ঠিক হতো, সাবজেক্ট ছিল, এই পুরো জিনিসটা নিয়ে ভার্ব হলো, একটা পুরো সেন্টেন্স হয়ে গেল। কিন্তু আমি আরো কিছু বলার চেষ্টা করেছি, তাই আমাকে প্রেপোজিশন বাইটা আনতে হয়েছে, এই মেন ভার্ব যে রিচড তারপরে তারপরে আমি এই প্রেপোজিশনটাকে নিয়ে এসেছি। ওকে, যাতে আমি একটা অন্য কোনো অবজেক্ট নিয়ে আসতে পারি সেন্টেন্সের মধ্যে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। এবং এই ক্ষেত্রে কি হচ্ছে, হি মাস্ট রিচড বাই নাও, যেহেতু এই প্রেপোজিশন বাইরে এলো, তারপরে কিন্তু আমি এই নাও কথাটা আনতে পারলাম। কিন্তু নাও মানে কি, নাও মানে কি একটা নাউন, নাকি নাও মানে একটা প্রোনাউন? নাও মানে তো নাউন প্রোনাউন কোনোটা না, নাও একটা সময় বোঝাচ্ছে। কোন সময়? নাও হচ্ছে দিস টাইম, নাও মিন্স দিস টাইম, and this is an adverb of time, this is an adverb of time, but here it is behaving like the object of the preposition. All right,
ইউজুয়ালি ভার্ব প্রেপোজিশন তারপর একটা নাউন অর প্রোনাউন অবজেক্ট আসতো, কিন্তু সেটা না হয়ে আমি একটা অ্যাডভার্ব অফ টাইমকে নিয়ে আসলাম, সেরকমই একটা অ্যাডভার্ব অফ প্লেসকেও নিয়ে আসতে পারি। দিস ইজ দ্য বিউটি অফ প্রেপোজিশন। সো সি হাউ পাওয়ারফুল ইট ইজ। ইট ইজ কেপেবল অফ ডুইং সাচ ওয়ান্ডারফুল থিংস, মানে এত রকমের জিনিসকে ইনক্লুড করতে পারে এবং অবজেক্ট হিসাবে একটা নতুন মাত্রা দিচ্ছে অ্যাডভার্বকে। ঠিক আছে, ওকে, তাহলে এটা পাওয়া গেল। নেক্সট সেন্টেন্স দেখা যাক কি আছে। I will be done by then. I will be done by then. Done মানে আমার কাজটা ততক্ষণে হয়ে যাবে। অলরাইট, মানে I will be finished doing the work by then. ইলাবোরেট করতে বললে বলা যেতে পারে যে I will আমার কাজটা সেই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার সাবজেক্ট এখানে পেলাম I will be done। এই পুরোটা একটা ভার্বের ক্লাস্টার। will একটা মডেল, be verb and একটা হেল্পিং ভার্ব, আর ডান হচ্ছে আমাদের মেইন ভার্বটা। তো এই পর্যন্ত বলে ছেড়ে দিতে পারতাম, কিন্তু I had to tell something additionally, so I brought along this preposition by। ওকে, এবং এটা এসে কাকে নিয়ে এলো? এইটা, এইটা হচ্ছে কি then। then মানে আমি কি বলতে পারি? that time, এবং এটা হয়ে যাবে আমার অবজেক্ট। কিন্তু এটা আসলে কি একটা অ্যাডভার্ব অফ টাইম। যেমন নাওটা ছিল দিস টাইম, সেরকম দেনটা হচ্ছে দ্যাট টাইম। নাও মানে এই সময়, দেন মানে সেই সময়। অলরাইট, দুটোই কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, কিন্তু beautifully utilized by a preposition as the object in the sentence. Alright, okay. Next, how far is this from here? How far is this from here? এখানেও বোঝা যাচ্ছে যে এই যে from কথাটা এসছে, এটা আমাদের preposition from। ওকে, and here হচ্ছে আমাদের যেটা অবজেক্ট সেইটা। কিন্তু here মানে কি? here মানে হচ্ছে this place। অলরাইট, here মানে হচ্ছে this place। আর নেক্সট সেন্টেন্সে কি আছে? কাম অ্যাওয়ে ফ্রম দেয়ার। কাম অ্যাওয়ে ফ্রম দেয়ার, তার মানে বেসিক্যালি হবে ইউ কাম অ্যাওয়ে ফ্রম দেয়ার। এখানে ইউটা উজ্জ আছে, সেই পার্টটায় গেলাম না। ফ্রমটা হচ্ছে দ্য প্রেপোজিশন অ্যান্ড দেয়ারটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। কিন্তু ইট ইজ বেসিক্যালি হোয়াট? ইট ইজ অ্যান অ্যাডভার্ব অফ প্লেস, জাস্ট লাইক দিস ওয়ান। হিয়ার মানে যদি দিস প্লেস হয়, তাহলে দেয়ার মানে হচ্ছে দ্যাট প্লেস, মানে এখানে আর ওখানে। দিস প্লেস এখানে, দ্যাট প্লেস ওখানে। ওকে, তাহলে এই অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্ব অফ প্লেস গুলো কিন্তু অবজেক্ট অফ প্রেপোজিশন হতেই পারে। অলরাইট।